নমস্কার। আজকে শোনাবো কেন দেখা দিল না, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আমার বন্ধু শঙ্করকে গুয়াহাটি যেতে হয়েছিল অফিসের কাজে। আমিও তখন যাচ্ছিলাম দিল্লি হয়ে রাজস্থান। দুজনে সম্পূর্ণ দুদিকে যাব। দমদম এয়ারপোর্টে বসে গল্প করলাম খানিকক্ষণ। আমার প্লেন 5:30টায় আর শঙ্করের প্লেন ছাড়বে 6:30টায়। শঙ্কর বলল, তুই রাজস্থানে ঘুরবি? শুনে আমার খুব লোভ হচ্ছে। অফিসের কাজ না থাকলে আমি তোর সঙ্গে চলে যেতাম। আমি বললাম, আমারও তো ওই দিককার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, না হলে দিল্লির বদলে ঘুরে আসতাম গুয়াহাটি। প্লেনে ওঠার জন্য আমার আগে ডাক পড়ল। শঙ্কর জিজ্ঞাসা করলো, তুই কবে ফিরবি সুনীল? আমি বললাম 20 তারিখ শনিবার সকালে। শঙ্কর বলল, আমি ফিরে আসব তার অনেক আগেই। তাহলে ওই 20 তারিখ ফিরেই তুই আমার বাড়িতে চলে আসিস। তোর বেড়াবার গল্প শুনবো আর রাত্রিরে আমরা খাবো একসঙ্গে। আমি চলে গেলাম প্লেনের দিকে। তারপর দিল্লি ছুঁয়ে রাজস্থান ঘোরাঘুরি করলাম বেশ কয়েকদিন। ইচ্ছে মতো এক এক জায়গায় থেকেছি, কোথাও কোনো হোটেলে উঠেছি। তা আমার বাড়ির কেউ জানতো না, জানবার দরকারও বোধ করেনি। ফিরে এলাম ঠিক 20 তারিখেই। আরও কয়েকদিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকাল তো ট্রেনের টিকিট যে কোনো সময় চাইলেই পাওয়া যায় না। বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দোতলার মুখে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই। আমাকে দেখে তার মুখখানা যেন ছাই রঙের হয়ে গেল। সে বলল, দাদা, তুই খবরটা শুনেছিস? আমি জিজ্ঞেস করলাম, কী খবর? তুই শঙ্করদার খবর এখনও জানিস না? শঙ্করের খবর? কী হয়েছে শঙ্করের? আমার ছোট ভাই চুপ হয়ে গেল। আমি দৌড়ে ওপরে উঠে এসে তাকে ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, কী হয়েছে? কিছু বলছিস না কেন? শঙ্করদা মারা গেছে। কয়েক মুহূর্তের জন্য যেন আমার জ্ঞান চলে গিয়েছিল, মাথায় কিছু ঢুকলো না। তারপর আমি চিৎকার করে বললাম, মিথ্যে কথা, হতেই পারে না। এই তো সেদিন দেখা হলো শঙ্করের সঙ্গে। আমি বিদায় নেওয়ার সময় সে আমার হাত জড়িয়ে ধরে বলল, 20 তারিখ দেখা হবে। আমার চেয়েও শঙ্করের স্বাস্থ্য অনেক ভালো, সুন্দর চেহারা, সে কী করে হঠাৎ মরে যাবে? কিন্তু এক একটা ঘটনা থাকে, চিৎকার করে প্রতিবাদ জানালেও মিথ্যা হয়ে যায় না। এইসব খবর নিয়ে কেউ ঠাট্টা বা মিথ্যা তামাশা করে না। শঙ্কর সত্যিই নেই। গুয়াহাটিতে গিয়ে তার হার্ট অ্যাটাক হয়েছিল। কোনো চিকিৎসার আগেই তার শেষ নিঃশ্বাস পড়ে। অন্য বন্ধুবান্ধবরা কেউ শঙ্করের মৃতদেহ দেখেনি। খবর পাওয়া গিয়েছিল প্রায় একদিন পরে, কারণ টেলিফোনের লাইন পাওয়া যাচ্ছিল না। ট্রেনে ফিরিয়ে আনার অনেক ঝামেলা। শঙ্করের মামা গুয়াহাটি চলে গিয়ে পোড়াবার ব্যবস্থা করেছিলেন। আমি সিঁড়ির উপর বসে পড়লাম। আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। শঙ্কর আমার ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে আর কোনো দিন দেখা হবে না। আজ 20 তারিখ শনিবার, আর সে আমাকে নিমন্ত্রণ করে রেখেছিল তার বাড়িতে খাওয়া দাওয়া করার কথা। আজ আমি শঙ্করের মায়ের সামনে দাঁড়াবো কী করে? শঙ্করের মৃত্যুর পরেও তার চিঠি আসতে লাগলো। ও খুব চিঠি লিখতে ভালোবাসত। পোস্ট কার্ডে ছোট ছোট চিঠি লিখত অনেককে। সেই সব চিঠি এসে পৌঁছতে লাগলো অনেক পরে। সেই সব চিঠি দেখলেই বুকটা ধক করে ওঠে। এয়ারপোর্টের শেষ দেখা, শঙ্করের সেই চেহারা এখনও আমার মনে ভাসে। তার কথাগুলো স্পষ্ট শুনতে পাই। তারপর কেটে গেল 3 মাস। শঙ্করের বাড়ির বৈঠকখানায় আমাদের বন্ধুদের একটা আড্ডা ছিল। এখন আর সেখানে কেউ প্রায় যায়ই না। তবু প্রায়ই শঙ্করের কথা মনে পড়ে। আমি আবার একটা নিমন্ত্রণ পেলাম মানুষের জঙ্গল ঘুরে দেখার। জঙ্গল আমার খুব প্রিয়, ডাক পেলেই ছুটে যাই। আর মানুষ ফরেস্ট তো অতি বিখ্যাত। থাকার ব্যবস্থা জঙ্গলের মধ্যেই, ডাক বাংলোতে। 3 দিন ধরে সেই জঙ্গলে প্রচুর ঘোরাঘুরি করার পর একজন অসমিয়া বন্ধু আমাকে তার জিপ গাড়িতে করে পৌঁছে দিয়ে গেল গুয়াহাটির সার্কিট হাউসে। সেখানে আমার নামে একটা ঘর বুক করা আছে। কি একটা কারণে যেন অসমের সব সরকারি অফিসে স্ট্রাইক চলছে, তাই সার্কিট হাউসে খাবার পাওয়া যাবে না। অসমিয়া বন্ধুটি বাইরে থেকে এক গাদা খাবার কিনে নিয়ে এলো আমার জন্য। কিছুক্ষণ গল্প করার পর সে বিদায় নিল। রাত প্রায় 10:30। সারাদিন জিপ গাড়িতে চেপে ঘুরেছিলাম বলে ধুলোয় গা একবারে চিটচিট হয়ে গেছে। তাই আমি স্নান সেরে নিলাম, তারপর খেতে বসলাম। আজ আর ডাকলে বেড়াদেরও পাওয়া যাবে না। প্লেট, চামচ কিংবা এক গ্লাস জলও কেউ দেবে না। সবাই ছুটি নিয়েছে। সার্কিট হাউসের আর কোনো ঘরে কোনো লোক নেই। সার্কিট হাউসটা একবারে নিস্তব্ধ। আমি একা থাকতে ভালোবাসি। হাতে একটা বই খুলে নিয়ে একা একা খাওয়াটাও পছন্দ করি। যত ইচ্ছে সময় লাগুক, কেউ মাথা ঘামাবে না। একখানা লুচিতে আলুর দম ভরে সবেমাত্র মুখে দিয়েছি, জানলার পাশে কিসের যেন একটা শব্দ হলো।
মুখ তুলতেই মনে হলো কে যেন জানলার পাশ দিয়ে চট করে সরে গেল। আমি ভুরু কোচকে জিজ্ঞেস করলাম কে। কেউ কোনো উত্তর দিল না। যতদূর জানি আজ সার্কিট হাউসে কোনো লোক নেই। তাহলে কে দাঁড়িয়েছিল? কেউ থাকলেও লুকিয়ে পড়বে কেন? চোরটোর নাকি? দরজা খুলে বাইরে উঁকি দিয়ে দেখলাম, না, কেউ নেই। তাহলে আমারই ভুল হয়েছে। জানলার পর্দাটা উড়ছে, সেই জন্যই ভুল হতে পারে। ফিরে এসে বইটা তুলে নিয়ে খাওয়া শুরু করতেই আমার ঠকাস করে জানলার একটা পাল্লা বন্ধ হয়ে গেল। এবার যেন স্পষ্ট দেখতে পেলাম জানলার পাশ দিয়ে সরে গেল একটা মুখ। আবার ধমকের সুরে চেঁচিয়ে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। চোখে এত ভুল দেখছি। উঠে গিয়ে আবার দরজা খুলে দেখলাম কেউ কোথাও নেই। অন্য সব দরজায় তালা লাগানো, মাঝখানে লম্বা বারান্দা। চোর যদি হয় সে জানলার কাছে দাঁড়িয়ে শব্দ করবে কেন? কেউ কি আমার সঙ্গে লুকোচুরি খেলছে? এই লুকোচুরি কথাটা মনে আসতেই মনে পড়ল শঙ্করের কথা। শঙ্কর এই গুয়াহাটিতে এসেই মারা গেছে। শঙ্করের বড় মামা ছাড়া আর আমাদের চেনাশোনা কেউ শঙ্করের মৃতদেহ দেখেনি। মামা ভাগ্নেতে মিলে কোনো ষড়যন্ত্র করেনি তো? কোনো কারণে শঙ্কর গুয়াহাটিতে লুকিয়ে থেকে নিজের মৃত্যু সংবাদ রটিয়ে দিয়েছে। কিন্তু শঙ্করের ছোট ভাই আর বোনকে আমি কি দারুণ কাঁদতে দেখেছি। শঙ্করের মা শোকে দুঃখে যেন পাথর হয়ে গিয়েছিলেন। মায়ের কাছে কি কেউ ছেলের নামে এমন মিথ্যা কথা বলতে পারে? শঙ্করের বড় মামাও খুব গম্ভীর ধরনের মানুষ। তিনি এ ধরনের নির্মম রসিকতা কখনোই করবেন না। না, শঙ্কর বেঁচে থাকতে পারে না। আবার খাওয়া শুরু করলাম। এবার ঘরের মধ্যে একটা দমকা হাওয়া ঢুকে এলো। ঘরের একদিকের দেওয়ালে একটা জঙ্গলের ছবি, আর একদিকের দেওয়ালে একটা জঙ্গলের ক্যালেন্ডার, আর এদিকের দেওয়ালে ঝুলছে একটা নতুন ক্যালেন্ডার। হাওয়ায় ক্যালেন্ডারটা খুলে পড়ে গেল মাটিতে। আমি ক্যালেন্ডারটা তুলবার জন্য উঠতে গিয়েও ভাবলাম থাক, খাওয়ার পর তুললেই হবে। তখনই মনে পড়ল আজকের দিনটাও শনিবার, আর এ মাসের 20 তারিখ। সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল। আমি চিৎকার করে বলে উঠলাম, শঙ্কর, শঙ্কর, তুই কি লুকিয়ে আছিস? আমার সামনে চলে আয়, আমাকে সব কথা বল। কোনো সারা শব্দ পাওয়া গেল না। 3 মাস আগেকার এক 20 তারিখ শনিবার শঙ্করের সঙ্গে আমার খাওয়া দাওয়া করার কথা ছিল। আজও সেরকম একটা দিন। শঙ্কর নেই। আজ কি আমি একা একা খেতে পারি? খাবার সরিয়ে রেখে আমি বাথরুমে গিয়ে হাত ধুয়ে নিলাম। শঙ্করের জন্য বুকটা হু হু করে উঠল। বাথরুমের জানলা দিয়ে বাইরে দেখা গেল অন্ধকার, একবারে ঘুটঘুট করছে। পাশেই বিশাল ব্রহ্মপুত্র নদী, জলের গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু নদীটা দেখা যাচ্ছে না। বাথরুম থেকে বেরিয়ে দেখি ঝড়ের মতো হাওয়ায় জানলার পর্দা উতল পাতাল করছে। এই ঘরের সব দরজা জানলা বড় বড় ভারী পর্দা। এমন পর্দা যার আড়ালে কোনো মানুষও লুকিয়ে থাকতে পারে। একবারে ফাঁকা সার্কিট হাউস, চোর ডাকাত ঢুকে পড়া অসম্ভব নয়। আমার কাছে টাকা পয়সা প্রায় কিছুই নেই, কিন্তু চোর ডাকাতরা তা জানবে কী করে? আমি সব কটা পর্দা সরিয়ে সরিয়ে দেখলাম, দরজা লাগালাম, খিল আর ছিটকেনি দিলাম। কাচের জানলাগুলোতে শক্ত গ্রিল লাগানো আছে, কেউ ঢুকতে পারবে না। বইটা পড়ার চেষ্টা করতেই ঝড়ের হাওয়ায় একটা জানলার পর্দা খুব উঠতে লাগলো। কাচের পাল্লা তো বন্ধ করেছি, খুলে গেল কি করে? উঠে গিয়ে পরীক্ষা করে দেখলাম ছিটকানিটা একটু আলগা মতো, হাওয়ার ধাক্কায় নিজে নিজেই খুলে গেছে। হাওয়া আসছে দারুণ জোরে। অন্য একটা জানলার পর্দা সরিয়ে দেখলাম তার দুটো পাল্লাই খোলা। এটা বোধহয় বন্ধই করিনি। এই প্রথম আমি ভয় পেলাম। একই দিকে দুটো জানলা, দুটোই নদীর দিকে, কিন্তু একটা জানলার পর্দা দমকা হাওয়ায় উঠছিল আর অন্য জানলার পর্দাটা একটুও নড়েনি। দুটো জানলাই খোলা, দুটো জানলা দিয়েই তো সমান হাওয়া আসার কথা। বাইরে কিছুই দেখা যায় না। এমন হতে পারে অন্য জানলাটার কাছে কোনো বড় গাছ আছে কিংবা দেওয়াল আছে, তাই হাওয়া বাধা পাচ্ছে। এছাড়া আর তো কোনো কারণ থাকতে পারে না। এসব কথা ভাবলেও সত্যি কথা বলছি, বেশ ভয় করতে লাগলো আমার মনে। এখন আর বই পড়া যাবে না। দুটো জানলা ভালো করে ছিটকানি এঁটে আলো নিভিয়ে আমি শুয়ে পড়লাম। একটু পরেই মনে হলো জানলায় কেউ যেন ঠক ঠক করছে। আমি মনে মনে বলতে লাগলাম, কেউ না, কেউ না, ওটা ঝড়ের শব্দ, বাতাসের ধাক্কা, তাছাড়া আর কিছুই নয়। হঠাৎ প্রচণ্ড একটা ধাক্কায় সেই প্রথম জানলাটার পাল্লা খুলে গেল হাট করে। ঝোড়ো বাতাস ঘরের মধ্যে যেন তাণ্ডব শুরু করে দিল। ঝনঝন শব্দে ভেঙে গেল দেওয়ালের ছবিটা। আমি দারুণ ভয়ে করে চিৎকার করে উঠলাম। অন্য জানলাটা একটুও শব্দ নেই, বাতাসের ঝাপটা নেই, তাহলে ও নিশ্চয়ই অলৌকিক কাণ্ড। শঙ্কর নেই, তবে কি তার প্রেতাত্মা দেখা করতে চায় আমার সঙ্গে, অর্থাৎ ভূত? এতকাল ভূতে বিশ্বাস করিনি, কিন্তু এখন ভয়ে কাঁপিয়ে উঠল আমার সর্বাঙ্গ। সত্যি মনে হচ্ছে অন্ধকার ঘরের মধ্যে কেউ ঘুরে বেড়াচ্ছে।
বেড সুইচটা টিপে আলো জ্বালাতেই অবশ্য দেখা গেল ঘরখানি কেউ নেই, এলোমেলো বাতাস বইছে, শুধু ছবিটা ভেঙে পড়ে গিয়েছে। এবার আমি ঠাস করে নিজের গালে একটা চড় মারলাম। যদি শঙ্কর ভূত হয়ে এসেও থাকে তাতে আমার কোনো ভয় পাওয়ার কি আছে? শঙ্কর আমার অতি প্রিয় বন্ধু ছিল, সে কি আমার কোনো ক্ষতি করবে? কখনো না। ছেলে মানুষের মতো ভয় না পেয়ে আমার ধৈর্য ধরে দেখা উচিত। ভূত আছে না নেই তার প্রমাণ হয়ে যাবে। নিজের ঘনিষ্ঠ বন্ধু ভূত হলে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তার কাছ থেকে ভূতদের ব্যাপার স্যাপার সব জেনে নেওয়া যাবে। নিজেকে চড় মারবার ফলে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে পেলাম। খুলে দিলাম দুটো জানলার পাল্লা, আসুক হাওয়া। আরও যদি কেউ আসতে চায় তো আসুক। বিছানা চেয়ারে বসলাম বইটা নিয়ে। জোরে বললাম, শঙ্কর আয়, দেখা দে। কিংবা যদি কিছু বলতে চাস বল, আমি ভয় পাবো না। তো যেরকম চেহারাই হোক ভয় পাবো না। আয় শঙ্কর আয়, তোর সঙ্গে আমার অনেক গল্প বাকি আছে। তারপর মাঝে মাঝে বই পড়ার, মাঝে মাঝে জানলার দিকে তাকানো, এইভাবে কেটে গেল সারা রাত। চেয়ারে বসে কেউ এলো না, কেউ কিছু বলল না, শঙ্কর দেখা দিল না। নমস্কার। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আমরা নতুন নতুন গল্প দিতে উদ্বুদ্ধ হব। নমস্কার।